এটা দেওয়ার কথা, মানে দেখেন যদি না পারেন তাহলে আমি মেসেঞ্জার গ্রুপে নক দিয়ে আমি দিয়ে দিব। আপনি এটা দেয়া তো পারমিশন দেয়া এটা দেয়া। আচ্ছা আমরা IS-38 টা দেখি। আমি এই IS গুলো একটু সংক্ষিপ্ত আকারে লিখছি। হ্যাঁ আমাকেও পারমিশনটা দিন। দিয়ে দিচ্ছি। এই IS গুলো দেখেন আমি কিছুটা অনেকটা জিস্ট আকারে নিয়ে আসছি, ঠিক আছে। আর মানে আপনাদের যে ফিনান্সিয়াল রিপোর্টিং ম্যানুয়ালটা, এই ফিনান্সিয়াল রিপোর্টিং ম্যানুয়ালে কিন্তু মোটামুটি আরেকটু বড় পরিসরে আছে, আরেকটু ইন ডেপথ আলোচনা করা। আপনাদের লেভেলের জন্য যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে আসছি। আচ্ছা IS-38 হলো কি ইনটানজিবল অ্যাসেট। দেখেন কি বলছে, ইনটানজিবল অ্যাসেট ইজ আইডেন্টিফাইবল নন মনিটারি উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স। আচ্ছা এটা যদি আমি জিস্ট আকারে বলি না, যদি খেয়াল করেন এটা খুব ছোট একটা আইস। ইনটানজিবল অ্যাসেট বলছে কি যে টু টাইপস, হ্যাঁ দুই ধরনের ইনটানজিবল অ্যাসেট আছে, মেইন কথা এটাই। হ্যালো ভাইয়া, ওই আপনি ইমেল করছেন আমাকে, পাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টু টাইপস, হ্যাঁ একটা হলো ডেফিনিট ইউজফুল লাইফ, বেসড অন লাইফের উপরে বেস করে ডেফিনিট ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ। I told you indefinite useful life, huh? Two types. I told you indefinite useful life. Definite useful life. দেখি ইনটানজিবল অ্যাসেট হলো কি, যদি সংক্ষেপে এই আইসটা আলোচনা করতে যাই, ইনটানজিবল অ্যাসেট দুই ধরনের, একটা হলো ডেফিনিট ইউজফুল লাইফ, একটা হলো ইনডেফিনিট ইউজফুল লাইফ, না দুই ধরনের ইনটানজিবল অ্যাসেট। আচ্ছা ডেফিনিট ইউজফুল লাইফ যদি এক্সাম্পল দিই ইনটানজিবল অ্যাসেট, তাহলে আমরা তো জানি যে সফটওয়্যার ইনটানজিবল অ্যাসেট, সফটওয়্যার লাইসেন্স, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলোকে বলা হয় কি ইনটানজিবল অ্যাসেট, তাই না? আচ্ছা সে ফর এক্সাম্পল আপনি যদি গভর্নমেন্টের কাছ থেকে যদি কোনো লাইসেন্স নিয়ে থাকেন কোনো একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য, ধরেন গভর্নমেন্ট আপনাকে কোনো একটা লাইসেন্স ইস্যু করছে ফর এক্সাম্পল 5 ইয়ার্স এর জন্য, 5 ইয়ার্স এর জন্য, তার মানে আমার লাইসেন্স যেহেতু ইনটানজিবল অ্যাসেট, তার মানে এটা ইউজফুল লাইফটা কি ডেফিনিট, তাই না? আচ্ছা আর ডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে বলছে কি যে অ্যামোর্টাইজেশন অ্যাপ্লিকেবল, অ্যামোর্টাইজেশন ডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে কি অ্যামোর্টাইজেশন, না অ্যামোর্টাইজেশনটা কি, অ্যামোর্টাইজেশনটা বলা হয় amortization কি যে one kind of straight line depreciation is a one kind of straight line depreciation, kind of straight line depreciation, straight line depreciation, amortization হলো কি one kind of straight line depreciation, straight line depreciation। আচ্ছা আর ইনডিফিনিটলি ইউজফুল লাইফের ক্ষেত্রে যেহেতু এটা কি নাই, কোনো ইউজফুল লাইফ নাই, মানে আজীবন, মানে আপনাকে অ্যামাউন্ট পে করছেন এই জন্য গভর্নমেন্ট আপনাকে আজীবনের জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে, কারণ মোটামুটি এটা বাল্ক অ্যামাউন্ট পে করতে হয়েছে। আচ্ছা সেক্ষেত্রে বলে ইম্পেয়ারমেন্ট রিভিউ, যেমন মোবাইল ফোন কোম্পানিগুলোকে কি করতে হয় 2G বা 3G লাইসেন্স নিতে হয়েছে না মোবাইল ফোন কোম্পানিকে, মানে 2G বা 3G বা 4G সিমে কনভার্ট করার জন্য কি তাদেরকে কি গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে না, বা বিটিএসসিআর কাছ থেকে অনুমোদন নিতে হয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু বিটিআরসি কে কিন্তু একটা বাল্ক অ্যামাউন্ট অফ টাকা কিন্তু তাকে পে করতে হয়েছে, আদারওয়াইজ কিন্তু এমনি এমনি কি পায় নাই কিন্তু। আচ্ছা তাহলে ইনডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে কি ইম্পেয়ারমেন্ট রিভিউ, বুঝা গেছে কিনা দেখেন। তাহলে ইনট্যানজিবল অ্যাসেট হলো দুই ধরনের, বেসড অন ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ এর একটা ডেফিনিট ইউজফুল লাইফ আর ইনডেফিনিট ইউজফুল লাইফ। ডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে আমরা অ্যামোর্টাইজেশন চার্জ করব, ওয়ান কাইন্ড অফ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, আর ইনডেফিনিট ইউজফুল লাইফের ক্ষেত্রে আমরা ইম্পেয়ারমেন্ট রিভিউ করব। এটুকু হলো বেসিক আইডিয়া। এরপরে দেখি আমাদের এখানে কি আলোচনা করা আছে। Intangible asset is identifiable non-monetary asset without physical substance. Intangible asset এ তো কোনো physical substance থাকে না। আচ্ছা identifiable বলতে কি বুঝেন, এটার ব্যাখ্যা আবার দিয়ে দিছে। দেখেন for an asset to be identifiable it must fall into one of the two categories. এটা দুইটা ক্যাটাগরিতে পড়তে হবে, it is separable। আচ্ছা মানে দেখেন separable বলতে কি, the asset can be bought or sold separately from the rest of the business। যে এই অ্যাসেটটা আমি কি করতে পারবো, bought করতে পারবো, সোল্ড করতে পারবো from the rest of the business। আচ্ছা it is separable হইতে হবে। আচ্ছা it arises from legal বা contractual right, এটা arises to কি legal বা contractual rights, this will arise as a part of purchasing intercompany।
আচ্ছা, কন্ট্রাকচুয়াল রাইটটা কখন রাইজ হয় বা লিগ্যাল রাইটটা কখন রাইজ? যখন আপনি কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট পারচেজ করেন। যখন আপনি কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট পারচেজ করেন সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল রাইট অ্যারাইজ হয়। আচ্ছা, ইট ইজ সেপারেবল। এটা বলতে বোঝাচ্ছে কি যে অনেক কোম্পানি দেখেন যে ওরা কি করতেছে, ওরা যে সফটওয়্যার ডেভেলপ করে না, ইন হাউস সফটওয়্যার ডেভেলপ করে না, ইন হাউস সফটওয়্যার ডেভেলপ করে তাই না? ইন হাউস সফটওয়্যার ডেভেলপ করতেছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কি করতেছে, মেডিসিন তৈরি করতেছে না, মেডিসিন তৈরি করতেছে। যেমন আমাদের আমাদের কান্ট্রিতে যে বিকম যে কাজটা করে, দেখবেন যে বিকম ফার্মাসিউটিক্যাল, ও দেখবেন যে দুরারোগ্য রোগের মেডিসিন তৈরি করে, ঠিক আছে? এবং ওই মেডিসিন গুলো মোটামুটি একটা বাল্ক অ্যামাউন্টে কি করে ও বিক্রি করতে পারে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় কি যে তার মানে ইন্টারনালি জেনারেটেড ইনট্যাঞ্জিবল অ্যাসেটও কিন্তু আপনি কি হইতে পারবে, ইন্টারনালি জেনারেটেড অ্যাসেটও আপনি ইনট্যাঞ্জিবল অ্যাসেট রিকগনাইজ করতে পারবেন। কখন? যখন আপনি ওই অ্যাসেটটা অন্য অ্যাসেট থেকে সেপারেট করতে পারবেন। দেখেন, ইট ইজ সেপারেবল। ইট সেপারেবল মানে বলতে বোঝাচ্ছে কি দ্য অ্যাসেট ক্যান বি bought or sold separately from the rest of the business. Say for example, আপনি একটা in-house সফটওয়্যার ডেভেলপ করলেন, in-house সফটওয়্যার কি করলেন, ডেভেলপ করলেন। যেমন বাংলাদেশে যদি থিঙ্ক করেন, যেমন টয় যেটা করছে, যে সে কি করছে, একটা ব্যাটার সফটওয়্যার ডেভেলপ করছে, এটা কিন্তু ইন-হাউস করছে, ঠিক আছে? যেমন ব্যাটম্যান ভিডিও, ওরা ইন-হাউস সফটওয়্যার ডেভেলপ করছে। তার মানে ওরা কি করে, ওরা বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার গুলি ইনস্টলেশন করে দেয় এবং ইনস্টলেশনের জন্য ওরা একটা কি করে, এটা অ্যামাউন্ট চার্জ করে, ঠিক আছে? তার মানে ওদের ইন হাউস যে সফটওয়্যার যেটা ডেভেলপ করছে এটা তাদের কি ইনট্যাঞ্জিবল অ্যাসেট। রাবি বুঝে গেছে কিনা? তার আপনি খেয়াল করে দেখেন, ও কিন্তু এটা চাইলে কি করতে পারবে, ও যেটা ডেভেলপ করছে এটা চাইলে কিন্তু ও কিন্তু বিক্রি করে দিতে পারবে, যেটা ডেভেলপ করছে ও চাইলে কি করতে পারবে, এটা বিক্রি করে দিতে পারবে। বুঝতে পারছেন? দেখেন, আচ্ছা তাহলে কি বলছে, an intangible asset is identifiable non-monetary asset। এবং আইডেন্টিফাইবল বলতে কি বুঝেন, এটাও কিন্তু আমি বললাম উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স। ইনট্যাঞ্জিবল অ্যাসেট ইনক্লুড আইটেমস সাচ অ্যাজ লাইসেন্স এন্ড কোটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ব্র্যান্ড নেম এন্ড ট্রেডমার্ক। আচ্ছা, রিকগনিশন, আমরা গত ক্লাসে মনে পিপি রিকগনিশন ক্রাইটেরিয়া পড়েছিলাম, তাই না? আজকে দেখবেন যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, দেখবেন যে কি যে রিকগনিশন ক্রাইটেরিয়া প্রায় সেম। আচ্ছা, পিপি রিকগনিশন ক্রাইটেরিয়া কি বলছে পড়ছিলাম, it meets the definition of PP and it is for all that future economic benefits will flow to the entity and the cost of the asset can be measured reliably. Intangible asset এর রিকগনিশন ক্রাইটেরিয়াও কিন্তু সেম। তার মানে আমরা যদি এলিমেন্টস এ রিকগনিশন ক্রাইটেরিয়া যদি ভালো করে পড়ি না, এলিমেন্টস এর যদি রিকগনিশন ক্রাইটেরিয়া গুলো যদি ভালো করে পড়ি, তাহলে সেক্ষেত্রে দেখবেন কি যে আমাদের যে আইএস গুলো আছে, প্রত্যেকটা আইএস এবং আইএফআরএস এর রিকগনিশন ক্রাইটেরিয়া কাছাকাছি বা সেম। দেখেন এটা কি বলছে, to be recognized in the financial statement, intangible asset must meet the definition of intangible asset. Intangible asset definition criteria কি করতে হবে, ফুলফিল করতে হবে। It is probable that future economic benefits attributed to the asset will flow to the entity. এরপরে বলছে কি, the cost of the asset can be measured reliably, মানে অ্যাসেটের কস্ট আপনি রিলায়েবলি মেজার করতে হবে। If this criteria are met, the asset should be initially be recognized as cost. যদি এই ক্রাইটেরিয়া গুলো মিট করে তাহলে ইনিশিয়ালি রিকগনাইজ করতে হবে কিসে, কস্ট। আচ্ছা, এরপরে কি বল, দেখেন বুঝা গেছে রিকগনিশনটা? আচ্ছা, পারচেজ ইনট্যাঞ্জিবল কি বলছে, if intangible asset purchased separately such as license, patent, brand name, it should be recognized initially at cost. আপনি যদি পারচেজ করেন তাহলে ইনিশিয়ালি রিকগনাইজ করবেন কিসে, এট কস্ট। পিপি এর ক্ষেত্রেও কিন্তু তাই বলা আছে। পিপি এর ক্ষেত্রে আমরা মেজারমেন্টের মেথড করছি দুইটা, একটা হলো কস্ট মডেল আর একটা হলো কি ফেয়ার ভ্যালু মডেল। কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে বলা আছে যে ইনিশিয়ালি যদি আপনি কোনো অ্যাসেট পারচেজ করেন তাহলে ইনিশিয়ালি রিকগনাইজ করবেন কিসে, এট কস্ট। আচ্ছা, মেজারমেন্ট আফটার ইনিশিয়াল রিকগনিশন, দেখেন মেজারমেন্ট আফটার ইনিশিয়াল রিকগনিশন, দেখেন দেয়ার ইজ এ চয়েস বিটুইন দ্য কস্ট মডেল আর ইভ্যালুয়েশন মডেল। আচ্ছা, কস্ট মডেল আর রিভ্যালুয়েশন মডেল। আচ্ছা, intangible asset with a finite useful life must be amortized over the life, এটা আমরা অলরেডি পড়ছি, তাই না? Intangible asset with an indefinite life should not be amortized, should be tested for impairment annually, impairment review করতে হবে, and more often if there is an actual indication of possible impairment. আচ্ছা, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে কি এখানে যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা,
ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে নরমালি কস্ট মডেলটাই ফলো করা হয়, যদিও বলছে রিভ্যালুয়েশন মডেল। আর রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে বলছে কি যে আমি ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে রিভ্যালুয়েশন মডেল তখনই ফলো করতে পারবো যদি ওই ইনট্যানজিবল অ্যাসেটের অ্যাক্টিভ মার্কেট থাকে। নরমালি ইনট্যানজিবল অ্যাসেটের অ্যাক্টিভ মার্কেটটা পাওয়াটা ডিফিকাল্ট। এবং দেখা যায় কি যে মানে এক একটা ইনট্যানজিবল অ্যাসেটের ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। মানে এটা আপনি ধরেন যে সিমিলার কম্পারিজন করতে পারবেন না, বুঝতে পারছেন? মানে সিমিলার কম্পারিজন করা যায় না অনেক ক্ষেত্রে। মানে ধরেন যে যদি এরকম হয়, আপনি খেয়াল করে দেখেন যে আমি একটা বিল্ডিং এর ভ্যালু, ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে যাচ্ছি, বিল্ডিং এর একটা ফেয়ার ভ্যালু ডিটারমাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন, মানে একটু যদি ওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনি পারবেন, পসিবল। কিভাবে পসিবল? যে আমার কাছে মানে কোম্পানি বিল্ডিং যে প্লেসে অবস্থিত ওর পাশে বিল্ডিংটার প্রাইস কম, বা ওই ধরনের সিমিলার বিল্ডিং কত টাকায় বিক্রি হচ্ছে বা কেনা বেচা হচ্ছে, পারা যাবে না? পারা যাবে কিন্তু। কিন্তু ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে টাফ, মানে অ্যাক্টিভ মার্কেট পাবে না। অ্যাক্টিভ মার্কেট কোন পায়? যেগুলো ট্রেডেড হচ্ছে, যেমন শেয়ার মার্কেট আছে, অ্যাক্টিভ মার্কেট নাই। 2 নাম্বার ইস্যু হলো কি যে আপনি সিমিলার ইনট্যানজিবল অ্যাসেটের ভ্যালুটা বের করা ওটা একদম অ্যাক্টিভ মার্কেট নাই, ওর মতো আরেকটা সিমিলার ইনট্যানজিবল অ্যাসেটের ভ্যালুটা বের করাটাও কি টাফ। আচ্ছা, মেজারমেন্টটা বোঝা গেছে যে ইনট্যানজিবল অ্যাসেট ইনিশিয়ালি মেজার করব কিসে রাব্বি? এট কস্ট ভাইয়া, আর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কস্ট মডেল অথবা রিভ্যালুয়েশন মডেল। এগুলো ভুল বললেন না, কস্ট মডেল আর রিভ্যালুয়েশন মডেল। এটা আমি সংক্ষেপে আলোচনা করছি, যদি ইন ডেপথ করতে চান তাহলে করতে পারেন, ফিনান্সিয়াল রিপোর্টিং থেকে দেখতে পারেন। আচ্ছা, I30 এটা আইটি ইম্পর্টেন্ট কথা হলো এরকম যে ইন্টারনালি জেনারেটেড ইনট্যানজিবল অ্যাসেট ক্যান নট বি রিকগনাইজড। দেখেন, জেনারেলি ইন্টারনালি জেনারেটেড ইনট্যানজিবলস ক্যান নট বি ক্যাপিটালাইজড। যেমন ধরেন আরং এর কথা থিঙ্ক করেন যে আরং, হ্যাঁ, আরং এর প্রোডাক্ট সম্পর্কে তো সবাই নেই এবং আরং সম্পর্কে সবাই জানে। তার মানে আরং এর কি আছে? একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আরং এর একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা আরং এর একটা গুডউইল আছে। এখন আরং কোম্পানি কি তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে গুডউইল হিসাবে ইনট্যানজিবল অ্যাসেট শো করতে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে গুডউইল নামে একটা ইনট্যানজিবল অ্যাসেট দেখাইতে? পারবে না। কেন পারবে না? দেখেন এখানেই বুঝুন, internally generated intangible asset cannot be capitalized as the cost associated with this cannot be separated from the cost associated with the running the business. মানে এটার জন্য কস্ট কত associate with this cannot be separated from the cost associated with running the business। তার মানে পারবে না, ও আর ব্র্যান্ডের ভ্যালু শো করতে পারবে না। বুঝা গেছে কিনা? ওর ব্র্যান্ডের ভ্যালু কি করতে পারবে না, শো করতে পারবে না। আচ্ছা, এটা তাই বলছে। দেখেন, generally internally generated intangible asset cannot be capitalized except research and development expenditure। আচ্ছা, except development expenditure in research and development, except development expenditure, তার রিসার্চ ফেজের খরচটা আমরা কি করি? পিএলআই চার্জ করি, আর ডেভেলপমেন্ট ফেজের খরচটা হলো আমরা কি করি? ক্যাপিটালাইজ করি। except development phase expenditure in research and development expense, in research and development expense। The following internally generated items can never be recognized। দেখেন 38 এর কথা, যে নিচের আইটেমগুলো আপনি কখনো কি করতে পারবেন না? রিকগনাইজ করতে পারবেন না। আচ্ছা, গুডউইল, ব্র্যান্ড, মাস্ট হেড, পাবলিশিং টাইটেল, কাস্টমার লিস্ট। আচ্ছা, মাস্ট হেড হলো কি যে আপনি নিউজপেপারে আপনার একটা হেডিং থাকবে, এটাকে মাস্ট হেড বলে। নিউজপেপারে কোম্পানির একটা কি থাকবে? লোগো থাকবে বা
ধরেন যে অনেক সময় থাকে না যে আমরা নিউজ পেপার দেখলে দেখি যে কোন নিউজ পেপারে ফার্স্ট পেজে কি থাকে, কোন একটা কোম্পানির বড় একটা বিজ্ঞাপন থাকে এবং এটা প্রতিদিনই থাকে, এটাকে বলে মাস্ট। বা প্রতিদিনই আপনার কি থাকবে, কোন একটা জায়গায় আপনার কোম্পানির নামটা থাকবে, এটাকে বলে মাস্ট। আচ্ছা, পাবলিশিং টাইটেল, কাস্টমার লিস্ট। আচ্ছা, যদি এরকম হয় যে নিউজ পেপার এজেন্টকে আপনি টাকা দিচ্ছেন এটা ছাপানোর জন্য, আপনার কোম্পানির লোগোটা ছাপানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু ইনট্যানজিবল আছে। বুঝতে পারছেন কিনা? যেমন প্রথম আলো পত্রিকাতে প্রথম আলোর নাম থাকবে, ঠিক না? প্রথম আলো পত্রিকায় কি থাকবে? প্রথম আলোর নাম থাকবে। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে এক্সওয়াইজেড কোম্পানি প্রথম আলোকে টাকা দিচ্ছে যে তার কি করার জন্য, তার একটা হেডিং প্রত্যেকদিন থাকার জন্য, সেটাকে বলে মাস্টার। পাবলিশিং টাইটেল তো বুঝি কাস্টমার লিস্ট। আচ্ছা, কাস্টমার লিস্ট সম্পর্কে বলা আছে কি, যদি এটা আপনি থার্ড পার্টির কাছ থেকে যদি পারচেজ করেন না, তাহলে সেই ক্ষেত্রে ইনট্যানজিবল আছে। থার্ড পার্টির কাছ থেকে পারচেজ বলতে বোঝাচ্ছে কি, যে মিস্টার এক্স আমাকে 10 জন কাস্টমার দিবে এবং মিস্টার এক্স বলে দিয়েছে যে এই 10 জন কাস্টমার তোমার কাছে 3 বছর কি করবে, তোমার সাথে 3 বছরের কন্ট্রাক্টে এগ্রিমেন্ট করবে। 3 বছর। কোনো কারণে যদি কোনো কাস্টমার চলে যায়, তাহলে আমি তোমাকে কি করব, ওই কাস্টমারের পরিবর্তে আমি তোমাকে আরেকটা নতুন কাস্টমার দেব। কোনো কারণে যদি কোনো কাস্টমার চলে যায়, তাহলে ওই কাস্টমারের ইমেজটা আমি তোমাকে কি করব, নিউ আরেকজন কাস্টমার দেব। বুঝতে পারছেন কিনা? তো ওই এটার জন্য যদি কোনো কেউ যদি টাকা নেওয়া থাকে, তাহলে এটা আমরা কাস্টমার লিস্ট হিসেবে কি করতে হবে, ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে কি করতে হবে, রিকগনাইজ করতে হবে। আচ্ছা, হাউ শুড দ্য ফলোইং ইনট্যানজিবল অ্যাসেট আর ট্রিটেড ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট? এটা আপনারা দেখে নিন। আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস আলোচনা করি না, এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজ। এই জিনিসটা জানলে আইটি ইন ডেপথ জানা উচিত, মানে রিসার্চ ফেজ বলতে কি বুঝেন, ডেভেলপমেন্ট ফেজ বলতে কি বুঝেন, এবং কখন আমি কখন আমি বুঝবো যে এই খরচটা ডেভেলপমেন্ট ফেজ আছে, এটা কিছু ক্রাইটেরিয়া আছে এবং এটা কিন্তু দেওয়ার মতো একটা কোশ্চেন। এটা আমার আরেকটা নোটে আছে, আমি যদি এটা যাই, চলে গেল। আচ্ছা, আমাকে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড দেখা যাচ্ছে, ই করা দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজ। দেখেন, রিসার্চ ইজ দ্য অরিজিনাল এন্ড প্ল্যানেড ইনভেস্টিগেশন। এটা ইম্পর্টেন্ট, এটা এবং থিওরি থাকতে পারে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজ বলতে কি বোঝায়।
দেখেন research is original and planning investigation undertaken with the prospect of gaining new scientific knowledge and understanding. মানে কোন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার মানে কোন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার আগে যে স্টেপ গুলো থাকে এটাকে বলে রিসার্চ মানে এই প্রোডাক্টটা ডেভেলপ হওয়ার পরে ডেভেলপমেন্টে যাওয়ার পরে যদি দেখি যে এই প্রোডাক্টটা আমি মার্কেটে বিক্রি করতে পারবো তখন এই ফেজটাকে বলে ডেভেলপমেন্ট ফেজ। আচ্ছা দেখেন কি বলছে, রিসার্চ ইজ দ্য অরিজিনাল এন্ড প্ল্যানিং ইনভেস্টিগেশন আন্ডারটেকিং উইথ দ্য প্রসপেক্ট অফ গেইনিং নিউ সায়েন্টিফিক নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ডেভেলপমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। অ্যাপ্লিকেশন অফ রিসার্চ ফাইন্ডিংস মানে আপনি এতদিন যে রিসার্চ করে করে যে জিনিসটা বের করছেন এটার এখন প্রয়োগটা অ্যাপ্লিকেশনটা ও আদার নলেজ অন্যান্য নলেজ to plan or to design for the production of new or substantially improved material, device, product, process, system or service, benefit or extra. এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট এই যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট পাইছেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট রিসার্চ ফেজে যে খরচটা এই খরচটা আমরা কি করি পিএল এ চার্জ করি, আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আমরা কি করি রিকগনাইজ এজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট ইভেন অনলি ইফ an entity can demonstrate all of the following. এটা হলো কি যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা আমরা কখন ক্যাপিটালাইজ করব এটা কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো যখন ফুলফিল করবে তখনই আমরা কি করতে পারবো, তখনই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে ওই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটাকে আমরা কি করতে পারবো ক্যাপিটালাইজ করতে পারবো ক্রাইটেরিয়া। দেখেন প্রবাবল ফ্লো অফ ইকোনমিক বেনিফিটস ফ্রম দ্য অ্যাসেট, অর্থাৎ আপনারা যে ফাইন্ডিংস আর পাইছেন দেখতেছেন এখান থেকে কি আসবে ফিউচার ইকোনমিক বেনিফিট আসবে। আপনি নাও সফটওয়্যার তৈরি করছেন, এখন দেখতেছেন এই সফটওয়্যারটা ইউজ করে আমি কি করতে পারবো ইনস্টল করে মানে ক্লায়েন্ট ইনস্টল করলে পরে আমি এখান থেকে কি করতে পারবো মান্থলি একটা অ্যামাউন্ট নিতে পারবো। The overall flow of economic benefits from the asset whether through sale or internal cost savings, through sale or internal cost saving, the intention to complete the intangible asset কি complete করার intention or use or sell it মানে কোম্পানি রিলায়েবল মেজার অফ ডেভেলপমেন্ট কস্ট, আপনি ডেভেলপমেন্ট কস্টটা কি করতে পারতেছেন রিলায়েবলি মেজার করতে পারতেছেন। ইরিকুয়েট রিসোর্সেস টু কমপ্লিট দ্য প্রজেক্ট, সাফিসিয়েন্ট রিসোর্স আছে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। টেকনিক্যাল ফিজিবিলিটি অফ কমপ্লিটিং দ্য ট্যানজিবল অ্যাসেট টেকনিক্যাল সো দ্যাট ইট উইল বি অ্যাভেলেবল ফর ইউজ অর সেল, যাতে এটা আপনি কি করতে পারেন। আচ্ছা, এক্সপেক্টেড টু বি প্রফিটেবল, ফর এক্সাম্পল দ্য কস্ট অফ দ্য প্রজেক্ট উইল বি এক্সিডেড বাই দ্য বেনিফিট জেনারেটেড। আচ্ছা, it is only expenditure incurred and the recognition criteria. আচ্ছা, মূলত হলো এই জিনিসটা আপনাদেরকে পড়তে হবে, বুঝে গেছে? এটা আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। রাইট দ্য ক্রাইটেরিয়া অফ ডেভেলপমেন্ট ফেজ, যে ডেভেলপমেন্ট ফেজের ক্রাইটেরিয়া গুলো লাগে ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ডেভেলপমেন্ট ফেজ ক্রাইটেরিয়া। ভাই এটা দিয়ে দিয়েন। আচ্ছা, এটা দিয়ে দিব না, হ্যাঁ তাহলে এটা কিন্তু পুরোটাই F7 থেকে নেওয়া, বুঝছেন? এটা কিছুই না, ফিনান্সিয়াল রিপোর্টিং থেকেই নেওয়া। আচ্ছা, এই যে এই টপিক গুলো ফিনান্সিয়াল রিপোর্টিং থেকে নেওয়া। আচ্ছা, আমি এটা দিয়ে দিব না, আমার এই যে এইটুক শুধু অ্যাড করা। ইনট্যানজিবল অ্যাসেট বলতে কি বোঝেন? ইনট্যানজিবল অ্যাসেট রিকগনিশন ক্রাইটেরিয়া, মেজারমেন্ট ক্রাইটেরিয়া। আচ্ছা, এটার মধ্যে আরো ইন ডেপথ আছে, এটা আপনারা একটু একবার পড়ে নিলে মনে হয় বেটার করবেন। আমি ফাইলটা কোথায় রাখছি? আচ্ছা, এটা আমি দিয়ে দিব না, হ্যাঁ আচ্ছা, গত ক্লাসে মনে হয় আমরা ইম্পেয়ারমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? ইম্পেয়ারমেন্ট I36 ইম্পেয়ারমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। ইম্পেয়ারমেন্টের কনসেপ্টটা মনে আছে যে একটা অ্যাসেট আমরা কখন ইম্পেয়ার করব? মনে আছে আপনাদের একটা অ্যাসেট আমরা কখন ইম্পেয়ার করব? রাবি, আচ্ছা আবার রিপিট করি।
ইম্পেয়ারমেন্ট মানে কি? জি বলেন। কেরিং অ্যামাউন্ট যদি বেশি হয় রিকভারেবল অ্যামাউন্ট থেকে। আচ্ছা, এটা একটা ইস্যু। আর আরএসএস এর কনসেপ্টটা যে একটা অ্যাসেট আমি কখন ইম্পেয়ারমেন্ট করব, অর্থাৎ আমার কাছে যখন ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে না, তখনই একটা অ্যাসেট আমি ইম্পেয়ারমেন্ট রিভিউ করে দেখব যে ওই অ্যাসেটের ভ্যালু কমাইতে হবে কিনা। কনসেপ্ট এটা। মানে আমার কাছে যখন ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে, তখনই আমি একটা অ্যাসেট রিভিউ করে দেখব যে ওই অ্যাসেটের ভ্যালুটা আমাকে কমাইতে হবে কিনা। আদারওয়াইজ কিন্তু আমি অ্যাসেটের ভ্যালু কি করব না, কমাবো না। এটাই বলছে। তার মানে এই চ্যাপ্টার গুলো কি ইন্ডিকেটর গুলো ইম্পর্টেন্ট। আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, রাইট ডাউন দ্য ইন্টারনাল ইন্ডিকেটরস। What is impairment? Write down the internal indicators of impairment. আচ্ছা দেখেন কি বলছে। An asset is impaired if its recoverable amount is below the asset current carrying amount. মানে asset is impaired, আচ্ছা impairment exists if বলে দিছি if carrying value is greater than recoverable amount. আর recoverable amount কি higher of, তাই না? recoverable amount হলো higher of fair value less cost to sell আর হলো value in use. recoverable amount আবার কি higher of কি fair value less cost to sell আর হলো কি value in use। এই দুটার মধ্যে যেটা higher of সেটাকে বলা হয় কি recoverable amount। আচ্ছা, following information relates to three assets, এই নিচে অ্যাসেট গুলো দেয়া আছে। আচ্ছা, এই যে ইন্ডিকেটর অফ ইম্পেয়ারমেন্ট, এটা আমরা মনে হয় পড়ছিলাম। দেয়ার আর টু টাইপস অফ ইন্ডিকেটর, একটা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর, একটা হলো ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর। এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটরের মধ্যে কি আছে দেখেন, অ্যাসেট মার্কেট ভ্যালু হ্যাজ ডিক্লাইন মোর দেন এক্সপেক্টেড। অ্যাসেটের মার্কেট ভ্যালুটা কি করছে, ফল করছে। চেঞ্জেস ইন টেকনোলজিক্যাল, মার্কেট, ইকোনমিক অর লিগ্যাল এনভায়রনমেন্ট হ্যাভ হ্যাড অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন দ্য এন্টিটি। একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে। ইন্টারেস্ট রেট হ্যাভ চেঞ্জড, ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। আচ্ছা, ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে কি আমার যে ভ্যালু ইন ইউজটা কি কমে যায়। Internal source of indicator কি, there is evidence of obsolescence of or damage to the asset, যে আমার অ্যাসেটটা obsolete হয়ে গেছে। Evidence is available from internal reporting indicating that economic performance of the asset is or will be worse than expected. Economic performance টা কি কমে গেছে। আচ্ছা, following item, আচ্ছা আমরা এই ম্যাথটা দেখি দেখেন তো পারি কিনা। What is the recoverable amount for each of the three assets? Recoverable amount কত হবে দেখা যাচ্ছে তো, তাই না? যেমন এ নাম্বারের ক্ষেত্রে রিকভারেবল অ্যামাউন্ট কত হবে, এ নাম্বারের ক্ষেত্রে তন্ময় 1,20,000 120 হায়ার অফ 120। আচ্ছা, রিকভারেবল অ্যামাউন্ট এ নাম্বার সিচুয়েশনে আমরা কি পেমেন্ট করব হায়ার অফ না, করব না, কারণ ইমপেয়ারমেন্ট কখন করি, যখন ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন রিকভারেবল অ্যামাউন্ট। আরেকটা জিনিস সহজভাবে মনে রাখতে পারেন যে আমি যখন ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্ট মাইনাস করতে পারবো, আমি যখন ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্টটা কি করতে পারবো, মাইনাস করতে পারবো, তখনই আমি ইমপেয়ারমেন্ট করব। এই নাম্বার সিচুয়েশনে কি এটা পসিবল, ক্যারিং অ্যামাউন্ট থেকে রিকভারেবল অ্যামাউন্ট মাইনাস করা? আমি যখন ক্যারিং অ্যামাউন্ট থেকে কি করতে পারবো, লেস করতে পারবো রিকভারেবল অ্যামাউন্ট, তখন আমি ইমপেয়ারমেন্ট করব। ক্যাটালগ আছে, ক্যারিং অ্যামাউন্ট থেকে যখন রিকভারেবল অ্যামাউন্ট লেস করতে পারবো না, তখনই আমি ইমপেয়ারমেন্ট করতে পারবো। যেমন এই নাম্বার সিচুয়েশনে দেখেন আমার ক্যারিং অ্যামাউন্ট 100 আর রিকভারেবল অ্যামাউন্ট কত 120, লেস করতে পারবো না। আচ্ছা, বি নাম্বারের ক্ষেত্রে রিকভারেবল অ্যামাউন্ট কত 130, 130। আচ্ছা, আর ক্যারিং অ্যামাউন্ট আমার 150, so 150। তার মানে impairment হবে। ইমপেয়ারমেন্ট হবে 120, তাই না? 120। আচ্ছা, একটা জিনিস মাইন্ডে রাখেন, যখন আমি কোনো একটা অ্যাসেট ইমপেয়ারমেন্ট করব, ওই অ্যাসেটে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে না, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু আমাকে মুছে ফেলতে হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ যখন একটা অ্যাসেট আমি ইমপেয়ারমেন্ট করব, ওই অ্যাসেটের এগেইনস্টে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো কিন্তু আমাকে মুছে ফেলতে হবে। আচ্ছা, আমার এখানে ইমপেয়ারমেন্ট লস কত, ইমপেয়ারমেন্ট লস 20। আচ্ছা, যদি এরকম হইতো যে অ্যাসেটের অরিজিনাল কস্ট 200, আমরা যদি ধরে নিই যে অ্যাসেটের অরিজিনাল কস্ট একটা এন্ট্রি বলছি, হ্যাঁ, তাহলে আর লাগবে না।
মানে দুই তিনটা কথা ইনফো অ্যাসেটের অরিজিনাল কস্ট 200 আমি কি জানা নিতে পাস করব ইমপ্যায়ারমেন্টের ক্ষেত্রে ইমপ্যায়ারমেন্ট লস হচ্ছে কত 20 আমার ক্যারিং অ্যামাউন্ট কত 150 এই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত 50 ভাইয়া 50. আচ্ছা দেখেন ইমপ্যায়ারমেন্ট লসের ক্ষেত্রে আমরা জানালি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিবি এই জানালগুলো কিন্তু ভুল করে এই জন্য জানালগুলো ক্লিয়ার হন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট ইমপ্যায়ারমেন্ট লস ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 50 ইমপ্যায়ারমেন্ট লস হলো 20 অ্যাসেট কি ক্রেডিট কত 70 বুঝা গেছে কিনা আপনি যখন কোনো অ্যাসেটের এগেইনস্টে ইমপ্যায়ারমেন্ট লস চার্জ করবেন ওই অ্যাসেটের এগেইনস্টে যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে না তাহলে ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আপনাকে কি করতে হবে মুছে ফেলতে হবে আর ক্লায়েন্ট এটা একটা মাইন্ডে রাখবেন যে ক্লায়েন্ট ফিক্সড অ্যাসেটের জন্য সে একটা ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন করে এটা মাইন্ডে রাখেন যে ক্লায়েন্ট কি করে ফিক্সড অ্যাসেটের জন্য সে কি করে একটা ফিক্সড অ্যাসেট কি করে রেজিস্টার মেইনটেইন করে বুঝা গেছে কিনা আচ্ছা তাহলে ইমপ্যায়ারমেন্টের ক্ষেত্রে কি বললাম যে আমার কাছে যখন ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে তখনই আমি একটা অ্যাসেট ইমপ্যায়ারমেন্ট রিভিউ করে দেখবো যে ওই অ্যাসেটের ভ্যালুটা কমাইতে হবে কিনা আদারওয়াইজ কিন্তু আমি অ্যাসেটের ভ্যালু কমাবো না আদারওয়াইজ আমি কি করবো না অ্যাসেটের ভ্যালু কি করবো না কমাবো না আর ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর এক্সটার্নাল সোর্স অফ ইন্ডিকেটর গুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আপনাদের জানতে হবে আচ্ছা আর ইমপ্যায়ারমেন্টের ডেফিনিশন কি বললাম ইমপ্যায়ারমেন্ট ইজ দ্য রিডাকশন অফ দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট impairment definition কি বললাম impairment is the asset is আচ্ছা impairment is the reduction of the value of the asset আচ্ছা mandatory impairment review নামে একটা টার্মিনোলজি আছে যে IAS 36 এ বলা আছে কি দুই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছর impairment রিভিউ করে দেখতে হবে আপনার কাছে ইন্ডিকেটর হাতে থাকুক বা না থাকুক দুই ধরনের অ্যাসেটের ক্ষেত্রে একটা বলছে ইনট্যানজিবল অ্যাসেট উইথ ইনডিফিনিট ইউজফুল লাইফ এটা হলো গুডউইল দেখ নিচে আছে exception the following items must be done for impairment review annually whether there is indication or not আমার ইন্ডিকেশন হাতে থাকুক বা না থাকুক আমাকে impairment review করতে হবে একটা হলো goodwill acquired in a business combination goodwillটা intangible asset with an indefinite useful life intangible asset not yet available for use intangible asset যেটা এখন পর্যন্ত কি করা হয় না available for use না মানে যেটা work in progress এ আছে সহজটা হলো যেটা কি আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস অবস্থায় আছে ডব্লিউআইপি অবস্থায় আছে আচ্ছা এই 36টা কি বোঝা গেছে কিনা বেসিক কনসেপ্টটা রাবি বুঝতে পারছেন 36 বুঝতে পারছি হ্যাঁ রাবি বলেন জি ভাইয়া বুঝতে পারছি শোনা যাচ্ছে না হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া হ্যালো শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ রাবি জি ভাইয়া শুনতে পাচ্ছি আপনাদের মনে শুনতে পাচ্ছি না Hello. একটু আওয়াজ আসছে to the measurement of and evaluation of economic performance over time. Generally, these classification systems are looking at the performance of different economies of. আচ্ছা এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি Bhaiya, we can hear you. শুনতে পাচ্ছি, sorry. আচ্ছা আমি আপনাদেরটা শুনতে পারি না এইজন্য সাউন্ডটা চেক করে দিলাম
আচ্ছা 36 টা ক্লিয়ার কিনা 36 এর বেসিক কনসেপ্ট ভাই একটা কোশ্চেন ছিল কি বলেন ভাইয়া ওই যে বলছিলেন ইমপ্লয়মেন্ট রিভিউ দুই ক্ষেত্রে করতে হবে রেগুলারলি, তার মধ্যে গুডউইলটা জানতাম, আর এটা যেটা বলছিলেন ইনটেনজিবল অ্যাসেট নট ইয়েট অ্যাভেলেবল ফর ইউজ। আচ্ছা এটা হলো WIP যেটাতে আছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে যেটা আমরা ইন হাউস যেটা তৈরি করি না, ইন হাউস যেটা করে কিছু তৈরি করি সেই ক্ষেত্রে হইতে পারে, যেটা নট ইয়েট অ্যাভেলেবল ফর ইউজ, এখন পর্যন্ত এটা অ্যাভেলেবল ফর ইউজ হয়নি। আর যেটা জি বলেন। আর এটা যেটা বলছিলেন ভাইয়া যে ইনটেনজিবল অ্যাসেট ইউজফুল লাইফ যেটা ইনডিফিনিট, সেটার ক্ষেত্রে ইমপ্লয়মেন্ট রিভিউ করতে হয় রেগুলার। এই যে আছে তো এই দুটো আছে, এই যে আপু এই যে দুইটা দেখা যাচ্ছে না আমার শীটটা, এই দুইটা তো আছে, এই দুইটা কমন। আচ্ছা আচ্ছা, আর আর এই আরেকটা বললেন তাহলে ইনটেনজিবল অ্যাসেট নট ইয়েট অ্যাভেলেবল ফর, তাহলে তিনটা হয়ে গেল, তিনটা তাহলে। তিনটা হয়ে আচ্ছা গেল, জি, জি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ সরি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা তো বেসিক কনসেপ্টটা বুঝতে পারছি যে একটা অ্যাসেট আমি কখন ইমপেয়ারমেন্ট করব, যখন আমার কাছে ইন্টারনাল সোর্স অফ ইন্ডিকেটর অথবা এক্সটারনাল সোর্স অফ ইন্ডিকেটর হাতে থাকবে, তখনই আমি অ্যাসেটটা ইমপেয়ারমেন্ট রিভিউ করে দেখব যে এই অ্যাসেটটা আমাকে ইমপেয়ারমেন্ট করতে হবে কিনা। আর ইমপেয়ারমেন্ট ইমপেয়ারমেন্ট লস ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে আগে ফার্স্টে ডিটারমাইন করতে হবে রিকভারেবল অ্যামাউন্ট, তাই না? ইমপেয়ারমেন্ট লস ক্যালকুলেশনের ক্ষেত্রে রিকভারেবল অ্যামাউন্টটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আর রিকভারেবল অ্যামাউন্ট কি হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল আর ভ্যালু ইন ইউজ। রিকভারেবল অ্যামাউন্ট হলো হায়ার অফ ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল আর ভ্যালু ইন ইউজ, এই দুটার মধ্যে যেটা হায়ার সেটাই হলো রিকভারেবল অ্যামাউন্ট। আচ্ছা এই রিকভারেবল অ্যামাউন্টটা আমি কম্পারিজন করব কিসের সাথে? ক্যারিং অ্যামাউন্ট। যদি ক্যারিং অ্যামাউন্টটা ছোট হয়, রিকভারেবল অ্যামাউন্ট কি ক্যারিং অ্যামাউন্টটা যদি বড় হয় রিকভারেবল অ্যামাউন্টের চেয়ে, সেই ক্ষেত্রে আমি ইমপেয়ারমেন্ট করব। তার মানে এটা মনে রাখার জন্য বলছি যে আমি ক্যারিং অ্যামাউন্ট থেকে যখন রিকভারেবল অ্যামাউন্ট লিস করতে পারবো তখন ইমপেয়ারমেন্ট হবে। আর ইমপেয়ারমেন্টে তো জানাও দিলাম যে যে অ্যাসেটের এগেইনস্টে আপনি ইমপেয়ারমেন্ট লস চার্জ করবেন, ওই অ্যাসেটের এগেইনস্টে যদি প্রিভিয়াস পিরিয়ডে যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে, তাহলে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আপনাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। একটু মাইন্ডে রাখবেন। আচ্ছা এই আইএসটা কিন্তু অনেক বড়, আমি কিন্তু খুব মানে একটা পোর্শন নিয়ে আসছি। এই আইএস এর আরো 3টা পোর্শন আছে, যেমন একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো ক্যাশ জেনারেটর ইউনিট, এটা হয়তো আপনাদের থাকবে না, এই জন্য আমি অ্যাভয়েড করে গেছি। আরেকটা আছে রিভার্সাল অফ ইমপেয়ারমেন্ট, তো ওইটা ফাইনাল পার্টে আলোচনা করো, তো এই জন্য আপনাদের দিবে না, দিলেই বেসিক থেকেই দিবে। রিভার্সাল অফ ইমপেয়ারমেন্ট এটা ফাইনাল পার্টে আলোচনা করা, দিলে বেসিক থেকেই দিবে। আচ্ছা IFRS 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউ অপারেশন, এটা আরেকটু আছে এন্ড ডিসকন্টিনিউ অপারেশন। Non-current assets held for sale and discontinued operation. দেখ ক্লাসিফিকেশন এন্ড হেল্ড ফর সেল, দেখেন আমরা একটা অ্যাসেট যে ক্লাসিফিকেশন করবে হেল্ড ফর সেল হিসেবে, তাই ক্লাসিফিকেশন এটা কি দেখেন, a non-current asset should be classified as held for sale if its carrying amount। আচ্ছা একটু বলে নি, এই non-current asset held for saleটা আমরা কোথায় শো করি? এটা হলো আমরা কারেন্ট অ্যাসেটে শো করি, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলটা। দেখেন কি বলছে, ক্লাসিফিকেশন এন্ড হেল্ড ফর সেল, a non-current asset should be classified as held for sale if its carrying amount will be recovered mainly through a sale transaction rather than through continuing use। যদি মনে করেন যে আপনি কোনো একটা অ্যাসেট বিক্রি করে দিবেন, এই অ্যাসেটটা আর ইউজ করবেন না, সেক্ষেত্রে এই অ্যাসেটটা আপনি কি করতে পারেন? অ্যাসেট হেল্ড ফর সেলে রাখতে পারেন। অ্যাসেট হেল্ড ফর সেলের অধীনে কি করতে পারে? রাখতে পারে না, এটাই বলছে। আচ্ছা for this purpose the following condition must apply। আচ্ছা এই আইএসএ দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু মাইন্ডে রাখেন। এটা হলো ক্রাইটেরিয়া, মানে একটা অ্যাসেট হেল্ড ফর সেলে রাখার ক্রাইটেরিয়া গুলো কি কি, আর অ্যাসেট হেল্ড ফর সেলটা আমরা মেজার করব কিসে? এই আইএসএ দুইটা ক্রাইটেরিয়া, ক্লাসিফিকেশন অ্যাজ হেল্ড ফর সেল, আর এটা হলো মেজারমেন্ট, এটা হলো ক্লাসিফিকেশন as held for sale। অথবা ক্রাইটেরিয়া হেল্ড ফর সেল, একটা অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলে রাখার ক্রাইটেরিয়া গুলো কি কি?
ক্রাইটেরিয়া। আচ্ছা, আরেকটা আছে মেজারমেন্ট। আমি নন অ্যাসেট হেল্ড ফর সেলটা মেজার করব কিসে? মেজারমেন্ট। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এটা ক্রাইটেরিয়া, এটা হলো মেজারমেন্ট। অ্যাসেট হেল্ড ফর সেল রাখার ক্রাইটেরিয়া গুলো আমরা একটু দেখি যে ক্রাইটেরিয়া গুলো কি। এটা কিন্তু চাইতে পারে অ্যাসেট মাস্ট বি অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেল ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন। অর্থাৎ আপনি যে অ্যাসেট হেল্ড ফর সেল রাখতে যাচ্ছেন, এই অ্যাসেটটা এমন কন্ডিশনে হইতে হবে যাতে আপনি ইমিডিয়েট সেল করতে পারেন। একটু বসে আপনাদের মনে ছোট ছোট দেখা যাচ্ছে একটু। জি জি। আচ্ছা, আমি জুম ইন করে দিচ্ছি। এখন ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, সরি, ওটা আমি জুম ইন করে দিই, খেয়ালই ছিল না। আচ্ছা আচ্ছা, এই ক্লাসিফিকেশন এন্ড সেল ফর সেল, না এই আইসে যে ক্লাসিফিকেশন আর মেজারমেন্ট, এই দুটোই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আপনাদের মানে ফার্স্ট পার্টের জন্য। আচ্ছা, ক্লাসিফিকেশন এন্ড সেল ফর সেল কি বলছে দেখেন। মানে আমি যদি একটা অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে ক্লাসিফাই করতে চাই, তাহলে নিচের কন্ডিশনগুলো আমাকে ফুলফিল করতে হবে। দেখেন, ফার্স্ট অফ অল অ্যাসেট মাস্ট বি অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেল ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন। মানে আপনি ওই অ্যাসেট হেল্ড ফর সেলে রাখতে পারবেন যে অ্যাসেটটা আপনি কি করতে পারবেন, ইমিডিয়েট সেল করতে পারবেন। মানে আমি তো আপনাদের এক্সাম্পল নিয়ে আসি নাই, যেমন সেকেন্ড পার্টে যখন উঠবেন না, এখানে প্রত্যেকটা ইস্যুর জন্য এক্সাম্পল আছে। ধরেন আপনি এক্সওয়াইজেড কোম্পানি একটা বিল্ডিং বিক্রি করতে যাচ্ছে, কিন্তু বিল্ডিং যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে কোনো ক্রেতাই কিনবে না। কোন কন্ডিশনে আছে? বিল্ডিংটা ড্রাই রুট আছে, শেষ সাথে ভাব আছে। এখন এই শেষ সাথে ভাবটা রিমুভ না করা পর্যন্ত কেউ কোনো ক্রেতাই কি করবে না, বিল্ডিংটা পারচেজ করবে না। তার মানে কি, আমি ওই অ্যাসেটটা আমি কি করতে পারবো না, অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে রাখতে পারবো না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি এরকম, যে আপনি একটা অ্যাসেট হেল্ড ফর সেলে রাখতে যাচ্ছেন, কিন্তু স্টিল নাও ওই অ্যাসেটটা আপনি কোম্পানি প্রোডাকশনে আরো 2 মান্থ ইউজ হবে। ধরেন আচ্ছা, 1 জানুয়ারি আমি একটা অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে রাখতে যাচ্ছি, কিন্তু এই অ্যাসেটটা স্টিল আরো 2 মান্থ ইউজ হবে। মানে এই অ্যাসেটটা আর স্টিল কি হবে, ফেব্রুয়ারি পর্যন্ত কাজ চলবে। সেক্ষেত্রে আমি 1 জানুয়ারিতে আমি কি করতে পারবো না, অ্যাসেট হেল্ড ফর সেলে রাখতে পারবো না। অর্থাৎ আপনি যে অ্যাসেট হেল্ড ফর সেলে রাখবেন, এই অ্যাসেটটা আপনি কি করতে পারবেন না, কোম্পানির কাছে ইউজ করতে পারবেন না। মানে এই অ্যাসেটটা আর কি করতে পারবেন না, বিজনেস পারপজে আর ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন কিনা প্রথমটা? কারণ আপনি ইউজ করতেছেন আবার বলতেছেন ইমিডিয়েট সেল, দুইটা তো হয় না। দুটো এক্সাম্পল আছে। আচ্ছা, সেল মাস্ট বি হাইলি প্রবাবল। এটা বলছে যে অ্যাসেট মাস্ট বি অ্যাভেলেবল ফর ইমিডিয়েট সেল, আর বলছে সেল মাস্ট বি হাইলি প্রবাবল। হাইলি প্রবাবল বলতে কি বুঝে? ম্যানেজমেন্ট আর কমিটেড টু আ প্ল্যান অর টু সেল দ্য অ্যাসেট। অর্থাৎ বোর্ড মিটিং এ কোনো ডিসিশন হয়েছে যে কি করবে, কোম্পানি কি করতে যাচ্ছে, এই অ্যাসেটটা বিক্রি করে দিতে যাচ্ছে। আচ্ছা, এটা দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ প্রোগ্রাম টু লোকেট আ বায়ার। অ্যাক্টিভ প্রোগ্রাম মানে আপনি দিছেন, অ্যাড দিছেন, কোন অ্যাডভার্টাইজমেন্ট দিছেন, এটা বলতেছে। অ্যাসেট ইজ বিং অ্যাক্টিভলি মার্কেট এজ এ রিজনেবল প্রাইস। এমন শুধু অ্যাড না, আপনার প্রোডাক্টের যে প্রাইসটা চাইছেন এটা রিজনেবল প্রাইস চাইছেন। রিজনেবল প্রাইস বলতে বোঝাচ্ছে কি, যে নিয়ারেবল টু ফেয়ার ভ্যালুর কাছাকাছি। ধরেন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছেন বা যে প্ল্যান্ট মেশিনারি বিক্রি করতে যাচ্ছেন, এই প্ল্যান্ট মেশিনারি ফেয়ার ভ্যালু 3 লাখ টাকা, কিন্তু কে বলছেন 5 লাখ টাকা, বিক্রি হবে? বিক্রি হবে না। যদি এরকম হয় যে আপনার প্রোডাক্টের ফেয়ার ভ্যালুটা নোন, প্রোডাক্টের ফেয়ার ভ্যালুটা কি সবাই নোন, সে কিন্তু বিক্রি হবে না। আপনি কাছাকাছি চাইতে পারেন, এতে ফেয়ার ভ্যালু হচ্ছে একটু বেশি বা ফেয়ার ভ্যালু হচ্ছে একটু কম, বা ফেয়ার ভ্যালুতে চাইতে পারেন, এটাকে বলা রিজনেবল প্রাইস। অর্থাৎ সেল ইজ এক্সপেক্টেড টু কমপ্লিট উইদিন 12 মান্থস অফ ইটস ক্লাসিফিকেশন হেল্ড ফর সেল। অর্থাৎ যেদিন আপনি অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে ক্লাসিফাই করছেন, ওই দিন থেকে 12 মান্থের মধ্যে কি করতে হবে, অ্যাসেটটা বিক্রি করতে হবে। আচ্ছা, এখানে অবশ্য এক্সেপশন আছে, যে কোনো কারণে যদি না করতে পারেন তাহলে কি হবে। এক্সেপশনও আছে, কিন্তু কোনো কারণে যদি না করতে পারেন তাহলে কি হবে। আচ্ছা, না করার পিছনে রিজন থাকতে পারে দুইটা, একটা হলো গভর্নমেন্ট রেস্ট্রিকশন থাকতে পারে, আর এটা হলো কি যে আপনি ইচ্ছা ছিল কিন্তু এরপর আপনি কি করতে পারেন না, বিক্রি করতে পারেন না। সেক্ষেত্রে আইএসএ বলছে যে স্টিল নাও যদি কোম্পানির ইন্টেনশন থাকে, তাহলে কোম্পানি কি করতে পারবে, এই অ্যাসেটটা সেল ফর সেল হিসেবে রাখতে পারবে। 12 মান্থের মধ্যে বিক্রি করতে পারেন নাই, কিন্তু স্টিল নাও কোম্পানির ইন্টেনশন বিক্রি করার,
সেক্ষেত্রে কোম্পানি রাখতে পারবে। It is unlikely that the plan will be significantly changed or will be withdrawn. এটা সম্ভাবনা কমই। আচ্ছা, মেজারমেন্ট অফ নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, যে বুঝা গেছে কিনা? এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু আপনাদেরকে একটু মাইন্ডে রাখতে হবে যে অ্যাসেট হেল্ড ফর সেলে একটা অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে রাখার ক্রাইটেরিয়া গুলো কি কি। আচ্ছা, মেজারমেন্ট বলতে কি দেখেন, নন কারেন্ট অ্যাসেট that qualifies as held for sale should be measured at the lower of their carrying amount and fair value less cost to sell. Carrying amount fair value less cost to sell. আচ্ছা, এই অ্যাসেটটা আমরা কোথায় দেখাই? প্রেজেন্টেড সেপারেটলি অন দ্য ফেস অফ দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন আন্ডার কারেন্ট অ্যাসেট। আর যে অ্যাসেটটা আমরা অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে রাখবো, এই অ্যাসেটটা আমরা কি করব না, ডিপ্রিসিয়েশন চার্জ করব না। কি বলছো দেখেন, 1 জানুয়ারি 11 মাইকেল বট আ মেশিন অফ টাকা 20,000, ও 20,000 টাকা দিয়ে একটা মেশিন পারচেজ করছে। It is expected useful life 10 years and a nil residual value. যেটা expected useful life 10 years even কি nil residual value। আচ্ছা, September 2013 Michael decided to sell the machine and start action to locate buyer. Its market value 13,500 and it will cost 500 to dismantle the machine. The machine had not been sold at the year end. The year end তো আমার দেরি আছে, সমস্যা নাই। At what should be the machine be stated in Michael's statement of financial position 31st December 2013? দেখেন, ওই অ্যাসেটটা বট করছে কবে? 5 জানুয়ারি 2011। কত টাকা দিয়ে? 20,000। এক্সপেক্টেড লাইফ কত? 10 ইয়ার্স। আচ্ছা, 29 সেপ্টেম্বর 13 Michael decided to sell the asset and start action to buy. Its market value 13,500 and cost কত? 500। তার মানে আমরা কি বলতে পারি, fair value less cost to sell কত? 13,000 না? fair value less cost to sell কত? 13,000 না? আচ্ছা, আমার ক্যারিং অ্যামাউন্ট কত? ক্যারিং অ্যামাউন্ট বলতে পারবেন? ক্যারিং অ্যামাউন্ট কত হবে? দেখেন, 20,000 হলো অ্যাসেটের ভ্যালু। আমার ইউজফুল লাইফ কত? 10 ইনটু 2 প্লাস 14,500। না, আচ্ছা আচ্ছা, আমরা কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা লাগবে। হ্যাঁ, আপু বের করে ফেলছেন তাই না? 10 ইনটু কত হবে? 30 সেপ্টেম্বর। হ্যাঁ, তারপর 9 ডিভাইডেড 12 না? 9 ডিভাইডেড 12 কত আসে এটা? এটা বুঝে যাচ্ছে যে 2,000 2,000 4,000 5,000 আর 5,750। দেখেন এরকম আসে কিনা, 5,750 ঠিক আছে কিনা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? ঠিক আছে কিনা ক্যালকুলেশন দেখেন। রাব্বি ঠিক আছে এটা? ফারুক বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। ক্যারিং অ্যামাউন্ট কত হবে? 20,000 মাইনাস 5,750 কত? 20,000 থেকে 5,750 বাদ দিলি 14,250 তাই না? 14,250। আচ্ছা আচ্ছা, আর আমার রিকভার ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল কত? এনআরবি 13,000। তার মানে আমি অ্যাসেটটা নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল হিসেবে কত দেখাবো? দেখেন, আমি যদি এটা জার্নাল দিই তাহলে জার্নাল হবে এরকম। আমাকে মেজার করতে বলছে যে ক্যারিং অ্যামাউন্ট এন্ড ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এই দুটার মধ্যে যেটা ছোট। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল ডেবিট। এই জার্নালটা খেয়াল করেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জার্নাল। নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল ডেবিট কত? 13,000। 13,000 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল ডেবিট 13,000। আচ্ছা,
এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। তার মানে আমি যে অ্যাসেটটা অ্যাসেট হেল্ড ফর সেলে রাখতেছি ওই অ্যাসেটের এগেইনস্টে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আমাকে কি করতে হবে? মুছে ফেলতে হবে না? মুছে ফেলতে হবে। কত? 5750। অ্যাসেট রেজিস্টারে আমার অ্যাসেটের ভ্যালু কত আছে? অ্যাসেট রেজিস্টারে অ্যাসেটের ভ্যালু কাউসার ভাই, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। এই জিনিসগুলো জানলে কিন্তু আপনারা কোম্পানিতে কি করতে পারবেন? ভ্যালু অ্যাড করতে পারবেন। 20,000 20,000। তার মানে কি করে কোম্পানি তার নন কারেন্ট অ্যাসেটের জন্য একটা কি করে ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন করে, যেখানে অ্যাসেটে আপনার অরিজিনাল কস্টটা মেনশন করা থাকে। বুঝতে পারছেন কিনা? অ্যাসেটের অরিজিনাল কস্টটা কি করা থাকে? উল্লেখ করা থাকে। আচ্ছা দেখেন তো ডেবিট সাইডে গ্যাপ হচ্ছে না? ডেবিট সাইড কম না? কত? 1250 কম, তাই না? এটা আমরা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে চার্জ করব। বোঝা গেছে কিনা? নুসরাত আপু বুঝতে পারছেন? জি ভাই। কারো কোনো কোয়েরি আছে এই জার্নাল নিয়ে? এইখান থেকে কিন্তু কোশ্চেন ছিল, যেমন আমি গত ক্লাসে বলছিলাম যে ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে আপনাদের 2বার ছিল, নন কারেন্ট অ্যাসেট হেলথ থেকেও 2বার ছিল। এগুলো এগুলো কোথায় পাবেন? এগুলো সব ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে ঢুকানো থাকে। আপনারা যদি এফএস দেয় না, এফএস এর মধ্যে যে কোনো একটা আইটেম পাবেন, এডিশনাল আইটেম পাবেন। এখন না জানলে তো আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। পারবেন? না জানলে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন না। রাব্বি বুঝা গেছে এটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ইম্পেয়ারমেন্ট লসটা আমরা কোথায় দেখাই? প্রফিট এন্ড লসে? আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করব। ইম্পেয়ারমেন্ট লসটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করব। ওকে ভাইয়া। আচ্ছা এটা কি মাইন্ডে রাখেন। যেমন কি আমরা এফএস এফএস এর পরে একটা ক্লাস নেব না, ওই ক্লাসে আপনি দেখবেন যে আমরা কোথায় চার্জ করি। ওই ক্লাসে কোন কস্টগুলো কোথায় চার্জ করি, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এফএস এর পরে যে ক্লাসটা নিব, কোন কস্টটা কোথায় চার্জ করি। ভাইয়া ওটা কবে নিবেন ভাইয়া? নেক্সট ক্লাসে নিব। নেক্সট ক্লাস। আমি একটা কল রিসিভ করি। সাইম।
হ্যাঁ হিমেল কি বললেন? বললাম যে আমাদের ভাইয়া ওই নেক্সট ক্লাসটা কবে নেবেন এফএস এর উপরে? আচ্ছা এফএস এর পরে কবে ক্লাস করতে যাচ্ছেন বলেন? আচ্ছা রবিবারে কি ব্যস্ত আছেন আপনারা? রবিবারে দিন পারবেন? রবিবারে সন্ধ্যার পরে যে কোনো দিন পারবো, সমস্যা নাই। কারো সমস্যা আছে রবিবারে? নুসরাত আপু সমস্যা আছে রবিবারে পারবো 7:30 ভাইয়া, থেকে? পারবো ভাইয়া। রবিবারে আমি নিতে পারি কিনা দেখি, এফএস এর পরে একটা ক্লাস নিতে পারি কিনা রবিবারে। আচ্ছা আমার মোটামুটি কি পিপি রিলেটেড আইনগুলো শেষ। এফএস এর ক্লাসটা খুব ইজি ক্লাস। আচ্ছা এই ম্যাথে তো কারো প্রবলেম নাই জানা, এটা শেষ দেখেন করাও আছে, জানা এন্ট্রি সহ করাও আছে। আচ্ছা ম্যানুয়ালের ম্যাথটা, আচ্ছা আপনারা ম্যানুয়ালের ম্যাথ গুলো একটু দেখেন। ম্যানুয়ালের ম্যাথ গুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো না, আমরা দেখি অন্য কোনো কিছু দেখাইতে পারি কিনা আপনাকে। এটা 10 নম্বর চ্যাপ্টারে আমি আইস গুলো পড়াই ফেলছি। ম্যানুয়ালের ম্যাথ গুলো একটু অন্য আলোচনা করবো না, ঠিক আছে? মানে শর্টকাট কিভাবে করা যায়। ভাইয়া কি একটা রিক্যাপ ক্লাস নেবেন শেষে, যে প্রথম দিক থেকে? এটা নিতে পারি, সমস্যা নাই, নিব না প্রথম দিক থেকে। আমি আপনাদের একটা অ্যাকাউন্টিং সাজেশন দিয়েছি বুঝছেন, এই সাজেশনের পরে আমি একটা ক্লাস নিব, রিক্যাপ ক্লাস নিব, ঠিক আছে? যেটা আপনি বললেন সমস্যা নাই, নিতে পারি। আচ্ছা আমি কি এই নোটটা আপনাদেরকে দিচ্ছি, হাতে লেখা নোট একটা? এবার পাইছেন এটা হাতে লেখা নোটটা? পাই নাই। না ভাই এটা পাই নাই, এটা পাই নাই। এটা মনে হয় আমি দিই নাই, এটা আপনাদের দিয়ে দিব না। আচ্ছা এইখানে যে জিনিসটা হাতে লেখা হইলো কি, এখানে যে জিনিসটা আপনারা দেখবেন, এখানে ইয়ারের কিছু পিপি রিলেটেড ম্যাথ আছে, নন কারেন্ট অ্যাসেট রিলেটেড। হ্যাঁ নন কারেন্ট অ্যাসেট রিলেটেড ম্যাথ আছে, এটা এখানে লেখা আছে মে জুন 13। আচ্ছা আমি আপনাদের এই ফেজটা দেখাই, যে এই ফেজটা আমি কিভাবে করি। হ্যাঁ এই ফেজটা আমি দেখাই। এটা মানে এই ফেজ, এটাই ফার্স্ট ফেজ। আচ্ছা দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর 15, দেখা যাচ্ছে না নভেম্বর ডিসেম্বর 15। আচ্ছা জি। এফএস ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার আগে আপনি একটা জিনিস থিঙ্ক করবেন, যে এফএস করার আগে থিঙ্ক করবেন যে রিকোয়ারমেন্টটা কি চাইছে। রিকোয়ারমেন্ট আমি ফার্স্ট করে নিব, যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি চাইছে। আচ্ছা দেখেন তো এই কোশ্চেন রিকোয়ারমেন্ট কি চাইছে, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2015। আচ্ছা প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, তাহলে আমার রিকোয়ারমেন্ট কি চাইছে, যে প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম এবং কি ফিনান্সিয়াল পজিশন করতে বলছে। আগে ছিল বিএস1, এখন কি আইএস1। বুঝা গেছে রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্ট আচ্ছা এটা জিনিস মাইন্ডে রাখেন, যে আমরা যখন পিএল করব না, যদি আমাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস করতে বলে, আচ্ছা এর আগে একটু একটু বলে নি। আচ্ছা
আমাদের নরমালি কি থাকে খেয়াল করে দেখেন যে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিই, এরপরে দিয়ে দিই এডিশনাল ইনফরমেশন। আচ্ছা, এই এফএস এর ম্যাথ করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হয়। এক নম্বর ওয়ার্কিং আপনি মাইন্ডে রাখতে পারেন, জার্নাল এন্ট্রি করতে হয়। ওয়ার্কিং ওয়ান কি? জার্নাল এন্ট্রি। এগুলো একটু লেখাও নিতে পারেন। ওয়ার্কিং ওয়ান কি করবো? জার্নাল এন্ট্রি। এই জার্নাল এন্ট্রি কোনগুলো দিব আমি? আমার যে এডিশনাল ইনফরমেশন থাকে না, এডিশনাল ইনফরমেশনের বেস করে আমি জার্নাল এন্ট্রি গুলো পাস করব। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, আমার 7টা এফএস সলভ করা আছে। তো এই 7টা দেখলে মনে হয়, আশা করি ধরেন যে আপনাদের যে কোনো এফএস দেখ না কেন আপনারা করে আসতে পারবেন। আর পরীক্ষা তো জানেন যে পরীক্ষা হলে ম্যাথ করে আসতে হয়। এখন পরীক্ষা হলে কোনো কারণে যদি ফিনান্সিয়াল পজিশন না মিলে, সেক্ষেত্রে বলছে যে ধরেন আমার টোটাল অ্যাসেট আছে 35 লাখ, আর ইকুইটি এবং লায়াবিলিটি ক্যালকুলেশন করে আসছে 36 লাখ। আমি কি করব? আমি কি ইকুইটি এবং লায়াবিলিটি 1 লাখ কমাই দিব, নাকি যা আসছে তাই রাখবো? এটা তো রাউন্ড ফিগার বললাম। ধরেন যে আমার অ্যাসেট আসছিল 35 লাখ 9,990, 35 লাখ 9,990 এবং ইকুইটি এন্ড লায়াবিলিটি 37 লাখ 8,990। আমি এখন কি করব এই ক্ষেত্রে? ইমেল। জানি না ভাইয়া, ভালো কোশ্চেন, এটা আমার মাথায়ও আসে মাঝে মাঝে। আচ্ছা, এই ক্ষেত্রে বলছে কি আপনি আপনার ক্যালকুলেশন অনুযায়ী যা আসছে আপনি তাই রেখে দিতে হবে। যদি এরকম হয় যে আমার অ্যাসেট যা আসছে আমি ইকুইটি এন্ড লায়াবিলিটিও কি করব? সেম রাখবো। ঠিক আছে? আর টিচার যদি এক্ষেত্রে ধরতে পারে যে আপনি কি করছেন, ম্যানিপুলেট করে অ্যাকাউন্টস মিলাইছেন, সেক্ষেত্রে কিন্তু টিচার আপনাকে মানে হিউজ মার্ক ডিডাক্ট করবে। যদি এই জিনিসটা ধরতে পারে যে আপনি ম্যানিপুলেট করে কি করছেন, অ্যাকাউন্টস মিলাইছেন, মানে অ্যাসেট আসছে অ্যাসেটের সাথে দাম মিলে আপনি কি করছেন, ম্যানিপুলেট করে মিলাইছেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের দিক নির্দেশনা হলো কি যে পরীক্ষা হলে যদি ম্যাথ না মিলে, সেক্ষেত্রে আমাকে ওইভাবে করে আসতে হবে, মানে ওইভাবে রেখে আসতে হবে যে আমার টোটাল অ্যাসেট লিখতে হবে, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি লিখতে হবে। এখানে কিন্তু টিচার এক্সামিনার কিন্তু আপনাকে মার্কস দিবে। আচ্ছা, মার্কস কিভাবে দেয়? যে এফএস করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং ওরা খেয়াল করে। যেমন ওয়ার্কিং ওয়ান কি বললাম, জার্নাল এন্ট্রি, এটা ম্যান্ডেটরি না, কিন্তু জার্নাল এন্ট্রিতে দিলে কি আমাকে এফএস টা করতে সুবিধা। ওয়ার্কিং টু, পরীক্ষা হলে যদি পিএল চাই তাহলে এই ওয়ার্কিংটা করতে হয়। দেখেন, ক্যালকুলেশন অফ cost of sales administrative expense and selling and distribution expense distribution expense. আচ্ছা, দেখেন ক্যালকুলেশন অফ কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। বুঝতে পারছেন কিনা? এই ওয়ার্কিংটা ম্যান্ডেটরি। তার মানে আপনাকে কস্টগুলো কি করতে হবে, অ্যালোকেট করতে হবে, তাই না? এটা কিন্তু প্র্যাকটিক্যালি খুব কাজে দিবে যে আমি কোন কোন কস্টগুলো কস্ট অফ সেলস এর মধ্যে ইনক্লুড করব, কোন কোন কস্টগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ইনক্লুড করব, কোন কস্টগুলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে ইনক্লুড করব। বুঝা গেছে কিনা? এই ওয়ার্কিংটা ম্যান্ডেটরি। মানে পরীক্ষা যদি পিএল আসে তখন টিচার কিন্তু দেখতে চায় যে এই ওয়ার্কিংটা আপনি করছেন কিনা। আচ্ছা, ওয়ার্কিং 3। ভাই একটু পারমিশনটা দিবেন রেকর্ডিং এর। আচ্ছা, ফারুক দিচ্ছি একটু পরে। ওয়ার্কিং 3 নন কারেন্ট অ্যাসেটস, অ্যাসেট শিডিউল। ওয়ার্কিং 3 হলো নন কারেন্ট অ্যাসেট শিডিউল। আচ্ছা, তার মানে আপনাকে যখন ফিনান্সিয়াল পজিশন দিবে তখন টিচার দেখতে চায় যে আপনি অ্যাসেট শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল দাঁড় করাইছেন কিনা, ফিক্সড অ্যাসেট শিডিউল করছেন কিনা। যেমন আমরা যখন অডিট করি, অডিটের ক্ষেত্রে আমরা কি করি, হরাইজন্টাল বেসিসে কি করি, একটা ফিক্সড অ্যাসেট শিডিউল করি না? অডিট রিপোর্টে আমাদের একটা ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে, তাই না? ইমেল, এটা ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে ভাই। জি হ্যাঁ, আমাদের একটা ফিক্সড অ্যাসেট শিডিউল থাকে। আর এক্সামে করতে হবে
কারণ হরাইজন্টাল আপনি করতে পারবেন না, এক্সামে আমাকে ভার্টিক্যাল ওয়েতে করতে হবে। আচ্ছা, তার মানে আমাকে কি কি ওয়ার্কিং করতে হবে? জার্নাল এন্ট্রি করতে হবে, ক্যালকুলেশন অফ কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা একটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং থিওরি হলো কি নন কারেন্ট অ্যাসেট শিডিউল বা ফিক্সড অ্যাসেট শিডিউল বলতে পারে। তার মানে দেখেন, আপনি যদি প্রফিট এন্ড লস চাই তাহলে সেক্ষেত্রে কোন ওয়ার্কিংটা ম্যান্ডেটরি? ক্লাসিফিকেশন অফ কস্টের ওয়ার্কিংটা ম্যান্ডেটরি। আর যদি ফিনান্সিয়াল পজিশন চাই সেক্ষেত্রে কোন ওয়ার্কিংটা ম্যান্ডেটরি? নন কারেন্ট অ্যাসেট শিডিউল বা ফিক্সড অ্যাসেট শিডিউল বা অ্যাসেট শিডিউল। আপনি জাস্ট অ্যাসেট শিডিউল বলতে পারেন। এই ওয়ার্কিংটা কি ম্যান্ডেটরি। আচ্ছা, আর এরপরে আমরা আরো দুই একটা ওয়ার্কিং করতে পারি, যেমন অনেক সময় রিসিভেবলের জন্য আমরা একটা ওয়ার্কিং করি, রিসিভেবলের জন্য ওয়ার্কিং করি। আর বাকি ওয়ার্কিং গুলো আপনার উপর ডিপেন্ড করবে। রিসিভেবলের জন্য ওয়ার্কিং করি, এখন যদি চেঞ্জেস এর নিকুইটি না চাই সেক্ষেত্রে রিটার্ন আর্নিংস এর জন্য আমাকে একটা ওয়ার্কিং করতে হয়। বুঝা গেছে কিনা? আমরা আর কি কি ওয়ার্কিং করি? রিসিভেবলের জন্য একটা ওয়ার্কিং করি। আচ্ছা, এটা ওয়ার্কিং করি কি রিটার্ন আর্নিংস এর জন্য। এগুলো কিন্তু সব ক্ষেত্রে না, রিটার্ন আর্নিংস এর জন্য মানে ম্যাথ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, অনেক স্টুডেন্ট যে জিনিসটা করে এরকম, মানে যে জিনিসটা অনেক স্টুডেন্ট যে জিনিসটা করে ওরা কি করে সরাসরি দাঁড় করাইতে চেষ্টা করে। না যে আপনার এটা এফএস এর আছে ধরেন যে 20 থেকে 25 মার্ক, আপনার টাইম নাই, এই জন্য কি করে সরাসরি প্রফিট আর লস এবং কি করে ফিনান্সিয়াল পজিশন করে, মাঝখানে কোনো ওয়ার্কিং করে না। সেক্ষেত্রে টিচার আপনাকে কত মার্কস দিবে? যদি 20 থাকে 10 দিতে পারে ভাই। 6-7 দিবে, 10 দিবে না, 6 থেকে 7 মার্ক দিবে। বুঝতে পারছেন? 6 থেকে 7 মার্ক দিবে। ভাইয়া জার্নাল করতে বলছেন কোন কোন ক্ষেত্রে? জার্নাল গুলো হলো কি ম্যান্ডেটরি না, কিন্তু জার্নাল যদি করতে পারেন না সেক্ষেত্রে আপনি ম্যাথ দাঁড় করাইতে ইজি। তো এই জন্য আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, এফএস গুলো প্র্যাকটিস করতে হবে। আমি তো আপনাদেরকে বললাম যে আমার 7টা এফএস করা আছে, তাহলে 7টা এফএস এ আপনি যেহেতু জার্নাল দিয়ে করা, জার্নাল গুলো প্র্যাকটিস করেন যে আমি কিভাবে কি এখানে যে এই শীটটায় যেটা হাতে না লেখা আছে? না এটাতে 3টা আর একটাতে আছে 4টা। ওকে 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 ভাই, এখানে 3টা আছে ভাইয়া তাহলে আমাদের দুটো একসাথে দিয়ে দেন, আমরা প্র্যাকটিস করব নি। আপনাদের দিই না এফএস দেওয়ার কথা তো, আমার মনে হয় হাতে লেখাটা দিই না, কিন্তু অন্যটা দিছি মনে হয়, হাতে লেখাটা দিই নাই মনে হয়। আচ্ছা ভাইয়া, ওই 7টা অঙ্কের মধ্যে ওই যে আইএফআরএস এ যে ইস্যুগুলো আসতে পারে প্রবাবলি, ওই যে কয়টা এর মধ্যে করালেন। কিছু আছে, এর মধ্যে কিছু আছে আপু, কিছু আছে। প্লাস আপনি যদি মনে করেন যে যেমন আরেকটা জিনিস আমি আপনাদেরকে পড়াই নাই, যেমন আইএস 12 এ আইএস 12 এ তো জানি আইএস 12 কি ইনকাম ট্যাক্স না? আইএস 12 কি ইনকাম ট্যাক্স, হ্যাঁ আইএস 12 বলে ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করে। ইনকাম ট্যাক্স হলো দুই ধরনের, একটা কারেন্ট ট্যাক্স, একটা ডিফার্ড ট্যাক্স। কারেন্ট ট্যাক্সটা কিন্তু আপনাদের ম্যানুয়ালে আলোচনা করা আছে কারেন্ট ট্যাক্স সম্পর্কে। ডিফার্ড ট্যাক্সটা আপনাদের দিবে না, কিন্তু কারেন্ট ট্যাক্স সম্পর্কে কিন্তু ম্যানুয়ালে আলোচনা করা আছে। এবং এফএস এর মধ্যে কিন্তু কারেন্ট ট্যাক্সের ইস্যুটা ছিল পরীক্ষায়, এফএস এর মধ্যে কারেন্ট ট্যাক্সের ইস্যুটা ছিল। এই জিনিসটা আমি কারেন্ট ট্যাক্সের ইস্যুটা আলোচনা করব না। এর মধ্যে কিছু ইস্যু চলে আসছে, যেমন এই যে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, আমরা কিছুক্ষণ আগে পড়লাম না নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, যেমন আপনি এফএস করতে গেলে পাবেন। এবার আরেকটা ইন্টারেস্টিং ইস্যু, মজার ইস্যু হলো সেকেন্ড পার্টে যে এফএস গুলো আছে না, সেকেন্ড পার্টে আগে 4টা ছিল, এখন মনে হয় 6টা কোর্স, 6টা বা 5টা এফএস আছে। এর মধ্যে থেকে 2টা এফএস কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে ফিনান্সিয়াল স্টুডেন্ট, ওগুলো 2টা দিছে। তো ওগুলো কি দেখে যাবো তাহলে ভাইয়া? ওগুলো তো দেখতে হবে আপু, আচ্ছা। ওগুলো দেখতে হবে বা ওগুলো করতে হবে। পিএল লেভেলের কথা বলছেন, প্রফেশনাল লেভেলের? প্রফেশনাল লেভেলে ওটা সলিউশন আমার কাছে আছে, আমি করে দিছি, আমি আমার মতো করে দিছি। ম্যানুয়ালে নাই ভাইয়া? ম্যানুয়ালে আছে, ম্যানুয়ালে তো জানা যায় অনেক সময় থাকে লিস্ট আকারে থাকে, অনেক সময় দেখবেন কি ইলাবোরেট নাই, ওরা এক একটা প্রেজেন্টেশন এক রকম করে। আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয় কখন, যে যেমন আপনি সেকেন্ড পার্টে উঠলে বুঝবেন, ঠিক আছে? যেমন কিছু কিছু ম্যাথের সাবজেক্ট গুলোতে কি করছে, যেমন যে এক একটা ম্যাথ এক একভাবে প্রেজেন্ট করছে। ম্যানুয়ালটা আছে ভাইয়া, বাই দা ওয়ে রিসেন্টলি এনেছি, হ্যাঁ মানে পিএল এর ম্যানুয়ালটা আছে আমার কাছে। হ্যাঁ পিএলএম, হ্যাঁ জি জি, কিন্তু যে প্রেজেন্টেশন অন্যরকম করে, এক একটা ম্যাথ এক একভাবে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে যেমন আমাদের ট্যাক্স এর কথাই থিঙ্ক করেন, ট্যাক্স আপনি যখন কোম্পানি ম্যাথ করতে যাবেন দেখবেন যে কোম্পানি ম্যাথ এক একটা ম্যাথ এক একভাবে প্রেজেন্ট করছে, কোনো ইউনিক ফর্মে করে নাই।
কোন ইউনিক ফর্মে কি করে না, আলোচনা করে না, তখন এই স্টুডেন্টরা ওই যে ইন্টা বলে পড়ে। ইভেন আপনারা ব্যাংক রিকনসিলিয়েশন খেয়াল করে দেখেন, এফএস এর ক্ষেত্রে ভাইয়া যেটা শুনেছি যে আইএফআরএস এ স্পেসিফিক করে বলেনি যে মানে অ্যাসেট আগে লিখতে হবে না লায়াবিলিটি আগে লিখতে হবে বা কোনো স্পেসিফিক বোধহয় না না এরকম বলা নাই। কিছু ট্রেডিশন হলো কি কনভেনশনাল অ্যাসেট গুলো আগে লেখে। মানে আমি যখন এফএস তৈরি করব আমার জন্য শুধু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, আমার কিন্তু কনভেনশনটাও দেখতে হবে। কনভেনশন হলো কি যে অন্য কোম্পানি কি করে, অন্য কোম্পানিরা কি করতেছে, ওরা কি লায়াবিলিটি আগে লিখতেছে নাকি অ্যাসেট আগে লিখতেছে, এটাও কিন্তু আমাকে ফলো করতে হবে কনভেনশনটা। আইসি কিন্তু বলা আছে যে আপনার কনভেনশনটা কি পার্ট অফ কি অ্যাকাউন্টিং পলিসি। ভাইয়া আচ্ছা, কারেন্ট পোরশন আগে না নন কারেন্ট পোরশন আগে, এটার ব্যাপারে কিছু বলা আছে? না এটার ব্যাপারে কিছু বলে নাই। নরমালি আমরা নন কারেন্ট পোরশনটা আগে লিখি, কারেন্ট পোরশনটা পরে লিখি। বুঝতে পারছেন? মানে এটার ব্যাপারেও কিন্তু কিছু বলে নাই, কারেন্ট পোরশন বা নন কারেন্ট পোরশন। আইএসএ যে জিনিসটা বলছে, আইএসও এর আলোচনা তো আইএসএ যে জিনিসটা বলছে যে মানে অ্যাসেটের মধ্যে কোন কোন আইটেমগুলো অ্যাসেটের মধ্যে ইনক্লুড হবে, মানে কোন কোন বা ব্যালেন্স শিটে কোন কোন আইটেমগুলো ব্যালেন্স শিটের মধ্যে থাকবে, ফিনান্সিয়াল পজিশনের মধ্যে থাকবে, এরকম বলা আছে। বা যদি প্রফিট এন্ড লসের কথা থিঙ্ক করেন তাহলে বলা আছে যে প্রফিট এন্ড লসের মধ্যে কোন কোন আইটেমগুলো প্রফিট এন্ড লসের মধ্যে থাকবে, এই ধরনের এরকম বলা আছে। মানে জাস্ট ন্যারেটিভ আলোচনা করে গেছে, এজন্য ন্যারেটিভ আলোচনা করে গেছে। আচ্ছা আমরা একটু দেখি যে আমি কিভাবে দাঁড় করাইছি ম্যাথগুলো। ওয়ার্কিং গুলো তো বুঝছি যে আমি ফার্স্টে জার্নাল করব, আর যদি পিএল চাই তাহলে এই ওয়ার্কিংটা সিগ্রিগেশন অফ কস্ট, আর ওয়ার্কিং হলো ফিক্সড শিডিউল। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা এই বেশি। আচ্ছা মে জুন 15 দেখেন। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট বললাম, এই ম্যাথের রিকোয়ারমেন্টও সেম, প্রফিট এন্ড লস করতে বলছে, চেঞ্জেস ইন ইকুইটি বলছে, ই করতে বলছে। আচ্ছা এই ম্যাথটা আমরা কিভাবে করছি একটু খেয়াল করে দেখেন। আপনি চাইলে কিন্তু মানে ট্রায়াল ব্যালেন্স থেকে একটা রাফ আইডিয়া নিতে পারেন। এই ম্যাথটা দেখবেন কি আমি শর্টকাট টেকনিকে করছি, ট্রায়াল ব্যালেন্স থেকে একটা রাফ আইডিয়া নিতে পারেন। ট্রায়াল ব্যালেন্স থেকে রাফ আইডিয়া বলতে বলতে থেকে যেমন ক্যাশ এট হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এটা কোথায় যাবে? ক্যাশ এট ব্যাংক কারেন্ট অ্যাসেট। দেখেন আমি কিন্তু হালকা করে লিখছি, সিএ লিখে রাখছি, বুঝা গেছে? আচ্ছা এই জিনিসটা হলো কি আমি বলছি কি যে পেন্সিল দিয়ে যদি মার্ক পুরো করতে পারেন না, অর্থাৎ আপনি যখন ট্রায়াল ব্যালেন্স করলেন তখন যদি সাধারণত একটু মার্ক করতে পারেন পেন্সিল দিয়ে, যখন আপনি ম্যাথটা দাঁড় করাবেন দেখবেন যে আপনার জন্য কম্পারেটিভলি ইজি হবে। জি ভাই এভাবেই করি আমিও আপনার মতো। কম্পারেটিভলি ইজি হবে। আর টিচার কিন্তু দেখে যে পরীক্ষা হলে আপনি ম্যাথটা ঠিক মতো করে আসতে পারছেন কিনা, এবং ওয়ার্কিং সহ করে আসতে পারছেন কিনা। ঠিক আছে, যদি ঠিক মতো দাঁড় করাইতে পারেন এখানে কিন্তু আপনি 15, 16 বা 17, 18 পাইতে পারেন। ম্যাথ মিলে না এরপরেও এত মার্কস, মানে 20 তে কিন্তু 80% মার্কস পাইতে পারেন যদি ঠিক মতো ওয়ার্কিং গুলো করে আসতে পারেন, বা যদি প্রেজেন্টেশন ব্যালেন্স শিটের প্রেজেন্টেশন যদি ঠিক মতো থাকে। মানে যেগুলো কারেন্ট অ্যাসেটে শো করা দরকার কারেন্ট অ্যাসেটে শো করছেন, যেগুলো নন কারেন্ট অ্যাসেটে শো করা দরকার নন কারেন্ট অ্যাসেটে শো করছেন, যেটা কারেন্ট লায়াবিলিটি শো করা দরকার কারেন্ট লায়াবিলিটি শো করছেন, যেটা নন কারেন্ট লায়াবিলিটি শো করা দরকার নন কারেন্ট লায়াবিলিটি শো করছেন, যেটা ইকুইটিতে দেখানোর কথা ইকুইটিতে দেখাইছেন। যদি ঠিক মতো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু 80% মার্কস আপনি এক্সপেক্ট করতে পারেন। আচ্ছা তাহলে আমি এটা কি করলাম কারেন্ট অ্যাসেট। আচ্ছা ইনভেন্টরি এট 1 জানুয়ারি, এটা কি ওপেনিং ইনভেন্টরি না? ওপেনিং ইনভেন্টরি, তার মানে এটা সিওএস লিখে রাখছি, দেখছেন খেয়াল করছেন সিওএস। আচ্ছা আমি সেগ্রিগেশন করছি কিভাবে একটু বলে দেই। যেমন অ্যাসেট, অ্যাসেট হলো কি কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি, এভাবে সেগ্রিগেট করছে। লায়াবিলিটি কি সিএল কারেন্ট লায়াবিলিটি, এনএল কি নন কারেন্ট লায়াবিলিটি। এরপর ইনকাম, দেখবেন যে ইনকামের এই জিনিসটা আমি আই লিখে রাখছি, আর এক্সপেন্সের কাছে আমি ই লিখে রাখছি, এক্সপেন্সে ই লিখে রাখছি। আর ক্যাপিটালে ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটালে সি লিখে রাখছি। এভাবে মার্ক করছি। এবার আপনি যদি মার্ক করেন না আপনি বুঝবেন যে কোন আইটেম কোথায় যাবে। বুঝতে পারছেন কিভাবে মার্ক করছি?
বুঝতে পারছেন কিনা কিভাবে মার্ক করছে? জি ভাই। রাবি ক্লিয়ার এটা? বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, ডিস্ট্রিবিউশন কস্ট টু এক্সপেন্স, নন কারেন্ট অ্যাসেট এট কস্ট, নন কারেন্ট অ্যাসেট কস্ট। আচ্ছা, নন মোটর ভেহিকল কস্ট। আচ্ছা, প্ল্যান্ট এন্ড মেশিনারি ক্রেডিট পাশে, প্ল্যান্ট এন্ড মেশিনারি ক্রেডিট পাশে, তার মানে কি এটা কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেখা কথা ছিল, তাই না? দেখেন, প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট, তার মানে অ্যাসেট। আর যখন ক্রেডিট পাশে, তার মানে কি এটা প্ল্যান্ট এন্ড মেশিনারি কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না? প্ল্যান্ট এন্ড মেশিনারি কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মোটর ভেহিকল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আমার আপনারা এগুলো বুঝবেন যে যে মার্ক করছি, আর আমি তো এটা আপনাদেরকে দিয়েই দিব, তাই না? ভাই এটাতে মাইনাস বুঝে ধরতে পারে না যে ক্রেডিট পাশে আছে সেম জিনিসটা, বুঝি নাই বলেন। যে প্লান্ট এন্ড ইকুইপমেন্ট যেটা হ্যাঁ বললেন হ্যাঁ যে ক্রেডিট পাশে আছে, তার মানে এটা তো মাইনাস দেখে বলতে পারে হ্যাঁ, এই যে আমি কিন্তু ব্র্যাকেটে রাখছি, কম হবে। তার মানে দেখেন, খেয়াল করে দেখেন, আমি মাইনাস এনে লিখতে রাখছি বা ব্র্যাকেটে রাখছি, তাই না? কি আমরা তো মাইনাস করে দেব। এটা তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা মাইনাস করে দিই না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করি। আচ্ছা, আমি ফার্স্ট কি করলাম খেয়াল করেন তো, আমি ম্যাথে রিকোয়ারমেন্টটা ফার্স্ট করছি, 2 নাম্বার কি করলাম, ট্রায়াল ব্যালেন্সটা মার্ক করলাম যে কোন আইটেম কোথায় যাবে, ট্রায়াল ব্যালেন্সটা আমি মার্ক করলাম। আপনি যদি দেখেন, আমি তো দ্রুত পড়ে গেছি, যেমন দেখেন কারেন্ট অ্যাসেট কয়টা আছে, একটা। দেখেন, আপনি ট্রায়াল ব্যালেন্স থেকেই বলতে পারবেন যে কারেন্ট অ্যাসেট কি আছে, এই যে কারেন্ট অ্যাসেট 2টা, তার মানে ট্রায়াল ব্যালেন্সে কারেন্ট অ্যাসেট আছে কয়টা, 2টা। আর কি আসবে, ইনভেন্টরি আসবে, আর আছে না, আর কিছু নেই। তার মানে আমার 2টা আছে, আমি বলতে পারি না, মার্ক করলে বলতে পারবো না। যেমন দেখেন, আমার নন কারেন্ট অ্যাসেট আছে কয়টা, 3টা, 3টা না রাব্বি? জি ভাইয়া। আমি মার্ক করলে কিন্তু দ্রুত বলতে পারবো যে মানে, এবং দেখবেন যে দাঁড় করাইতে সুবিধা হবে। পরীক্ষা হলে তো কি আপনার তো মানে পরীক্ষা হলে কিন্তু আমাদের কি থাকে যে একটা থাকে, কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা বড় বড় ক্লায়েন্টের অ্যাকাউন্টস মিলিয়ে দিচ্ছি এবং বড় বড় কাজ করতেছি, কিন্তু এক্সামে যায় কি ছোট্ট একটা অ্যাকাউন্টস মিলাইতে পারতেছি না। কি জন্য? কারণ এক্সাম হলে আমাদের একটা টেনশন কাজ করে এবং এটা টাইম বাউন্ড আছে, একটা টাইম বার দিয়ে দেয়, এই জন্য আমরা কি করতে পারি না, মিলাইতে পারি না। মানে আপনারা যখন সেকেন্ড পার্টে উঠবেন না, তখন আপনাকে বলিয়ে দিব, মানে টিচাররাই বলবে, ক্লাসে এরকম বলবে যে পরীক্ষা হলে কোনো আননোন ম্যাথ আসছে, যে ম্যাথটা আপনার মিনুয়াল নাই বা কোশ্চেন ব্যাংকে নাই, এই ম্যাথ যদি পরীক্ষা হলে মিলাইতে পারেন, নির্ঘাত ফেল করবেন। বুঝতে পারছেন? এটা কিন্তু টিচাররা বলেই দেয়। এবার হ্যাঁ, আপু কিছু বলবেন? হ্যাঁ, নির্ঘাত কি বলেন? বুঝি নাই। নির্ঘাত ফেল করবেন। ফেল করব হ্যাঁ হ্যাঁ, মিলাইতে পারলে? মিলাইতে পারলে মানে কেন মিলাইতে পারবেন না এটা টিচার জানে, কারণ পরীক্ষা হলে আপনার টেন্স কাজ করবে। মানে একটা আননোন ম্যাথ আসছে, এই ম্যাথটা আপনি পরীক্ষা হলে মিলাই আসছে, ফেল করার সম্ভাবনা সেই ক্ষেত্রে অনেক বেশি। অনেক সময় দিয়ে দিব ওটার ভিতরে, ওটার মধ্যে, এই জন্য। জি, মানে কেন, মানে নেগেটিভলি কেন বলছি, মানে অনেক সময় ওখানে দিয়ে দেয়া হবে এই জন্য, না মানে আননোন ম্যাথ মিলাতে পারলে ফেল করব। অনেক সময় দেখবেন কি কোশ্চেনেই ভুল থাকে, কোশ্চেনই ইচ্ছাকৃতভাবে ভুল দিছে যাতে আপনি পরীক্ষা হলে ম্যাথ না মিলাইতে পারেন। এবং টিচারও জানে যে এই শর্ট টাইমের মধ্যে স্টুডেন্টের ম্যাথ মিলানোর কথা না। যদি কোশ্চেনে ভুল থাকে তাহলে কিভাবে ম্যাথ মিলাবে? কারণ এটা কিন্তু সেকেন্ড পার্টের কথা প্লাস ফাইনাল পার্টের কথা, বুঝতে পারছেন? এবং আমরা যারা ধরেন টিচিং প্রফেশনে আছি বা যারা ক্লাস নেয়, মানে তারাও তো যে পরীক্ষা দিয়ে পাস করছে, তাদেরও কিন্তু সেম। যেমন ইকবাল ভাইয়া পড়ায়, ইকবাল ভাই ইপিডিকে পড়ায়, ইকবাল ভাই বলছে যে আমি কখনো ম্যাথ মিলাইতে পারিনি পরীক্ষা। আমার ক্ষেত্রেও কিন্তু সেম, মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন, ফিনান্সিয়াল রিপোর্টিং বলেন, মানে সেকেন্ড পার্ট প্লাস থার্ড পার্টে ম্যাথ মিলাইতে পারিনি। যেমন এফএটা একবারে হয়ে গেছে, এফএটা একবারে হয়ে গেছে, আর সেকেন্ড পার্টে তো 2টা থাকে, কনসোলিডেশনও থাকে
আর সিঙ্গেল এন্ট্রি রুল থাকে, দুইটার মধ্যে কোনোটাই মিলে না। আচ্ছা আচ্ছা দেখেন আমরা ওয়ার্কিং গুলো কি করলাম, ফার্স্ট আমরা করলাম জার্নাল এন্ট্রি, তাই না? জার্নাল এন্ট্রি করলাম, তাই না? আচ্ছা ওয়ার্কিং টু কি করছি, এই যে ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা আমরা ওয়ার্কিং করলাম যে কোন কোন খরচগুলো এটাতে যাবে। আচ্ছা এই যে ফিক্সড আছে শিডিউলটা দেখেন, কস্ট এখান থেকে আমরা লেস করছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, লেস করছি কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, আমরা পাইছি কি ক্যারিং অ্যামাউন্ট। আচ্ছা ক্যারিং অ্যামাউন্ট পাইছি, তাই না? এটাই বলছে ফিক্সড আছে শিডিউল। আমি আপনাদেরকে এই শিডিউলটা দেখাবো, এটা কমপ্লিট একটা শিডিউল আমি আপনাদেরকে দিয়ে দিব, যে ফিক্সড আছে শিডিউল আমরা কিভাবে করি বাস্তবে, হরাইজন্টাল বেসিস না ইমেল। জি ভাই, বাস্তবে হরিজন্টাল বেসিসে করি, এখানে আমাকে কি করতে হবে, ভার্টিক্যাল করতে হবে, ভার্টিক্যালি করতে হবে। ভার্টিক্যালি করতে হবে। আপনি হরাইজন্টাল করলে তো ধরেন যে এক ফিক্সড আছে শিডিউল করতে আপনি দিন চলে যাবে, না ভার্টিক্যালি করতে হবে। এটা আমি কমপ্লিট আপনাকে একটু দিয়ে দিব, কিন্তু সব আইটেম হলো কি পরীক্ষায় থাকে না। দেখেন এখানে কি আছে, কস্ট থেকে আমরা লেস করছি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, লেস করছি কারেন্ট ইয়ার। নরমালি আমরা কি করি, কস্টের সাথে অ্যাড করি কি এডিশন না, এডিশন অ্যাড করি, এডিশনে অ্যাড করি, কস্টের সাথে অ্যাড করে এডিশন। অ্যাড করি, লেস করি কি ডিসপোজাল, এরকম না, লেস ডিসপোজাল করি, ঠিক আছে? অ্যাড করি এডিশন, লেস করি ডিসপোজাল, তারপরে কি আমি একটা অ্যামাউন্ট পাই, ঠিক আছে? এখান থেকে লেস করে কি যে ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা প্রিভিয়াস ইয়ার ডেপ্রিসিয়েশন, কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। এরপরে ধরেন আরো অনেক কিছু আছে, এটা তো সিম্পল বললাম, আরো অনেক কিছু আছে যেগুলো আমি আলোচনা করব। এবং ওটা যখন ধরেন যে ফিক্সড আছে শিডিউলটা নিয়ে যখন কমপ্লিট আলোচনা করবো না, তখন যে আমরা যে আইস গুলো করে আসছি না, এই আইস গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, হ্যাঁ দিয়ে দিলে আপনারা একটু দেখুন। রবিবারে ক্লাস নেবেন তাহলে না ভাইয়া, ফাইনাল মোটামুটি তাহলে রবিবারের দিন মানে দেখে রাখবো তাহলে এই অঙ্কগুলো যে 7টা করা রবিবারে পারবো কিনা দেখে আপু, নাও পারতে পারি রবিবারে। ভাই আমাদের ক্যাশ ফ্লো পড়াবেন না? করাবো, এটা আপনারা একটু দেখেন তাহলে সিঙ্গেল এন্ট্রি ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখেন একটু। আপনাদের এখানে দিলে কি আপনারা নিতে পারবেন ডাউনলোড করে, চ্যাট বক্সে দিলে? পারবো পারবো। সবাই নিতে পারবেন চ্যাট বক্সে দিলে? নিতে পারবো, যারা মোবাইল থেকে হচ্ছে তাদের হয়তো। তন্ময় ভাই রেকর্ডিংটা আপলোড করে দিয়েন।